কাঁধে ব্যাগ ঝুলিয়ে বারবার হাতঘড়ির দিকে তাকিয়ে এক রাজ্যর বিরক্তি নিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে আছি। রাগে আমার মাথায় আগুন হয়ে যাচ্ছে। মুখ দিয়ে বারবার অকথ্য ভাষায় গালি দিতে চেয়েও আশেপাশে মানুষ থাকার জন্য মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছি। আজ আমি এই মেয়েকে রেখেই চলে যাব। সব সময় দেরি করবে। জন্মের সময় হয়তো দেরি করে এসেছে। লেট লতিফ মেয়ে একটা। বাস তার সময় মতো স্টেশনে হাজির হয়ে গেছে। আমি আশেপাশে এদিক ওদিক তাকিয়ে তারিনকে দেখতে না পেয়ে রাগে বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর আমার রাগ এখন আকাশের সপ্তম চূড়ায় পৌঁছে গেল। তারিনের জন্য অপেক্ষা করতে করতে ভুলেই গেছিলাম তাড়াতাড়ি বাসে ওঠার কথা। বাসে এখন জায়গা নেই বললেই চলে। একটি সিট, তাও আবার জানালার সিট ছাড়া। তাই আমি আসি দ্রুত গতিতে ওই সিটের দিকে পা বাড়ালাম। কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। দিন দিন এখন বাসের সিটের যে হাহাকার সৃষ্টি হয়েছে, কিছুদিন পরে ড্রাইভারের কোলে বসে যেতে হবে। তারপর বাসে বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে আধা বোতল পানি শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এক্সকিউজ মি ম্যাম। পাশ থেকে পুরুষ কণ্ঠ শুনে পাশে ফিরে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। কথাটা বলে চোখে মুখে বিরক্তি নিয়ে বললাম, সরি, আমার বয়ফ্রেন্ড আছে, অন্য কোথাও চেষ্টা করেন। ছেলেটি হয়তো এই রকম কথা শুভরাত থেকে আশা করে নাই। ভদ্রতার খাতিরে বলল, সরি, আমি আপনাকে অন্য কিছু বলবো বলে ডেকেছি। আপনি যদি দয়া করে আমাকে। ছেলেটি আর কিছু বলার আগেই শুভ্রা বলে উঠল, সরি, মাফ করবেন, টাকা ভাঙতে নেই। কি দিনকাল আসলো, ইংলিশে কথা বলে জিন্স প্যান্ট শার্ট পরে এখন ভিক্ষা করতে আসে। গার্মেন্টস করেও তো টাকা আয় করা যায়, দেখতে তো মাশাল্লাহ ভালোই, ভিক্ষা করার কি আছে, আজব। ছেলেটি এবার শুভ্রার কথায় বেশ ক্ষেপে গেছে। রাগান্বিত স্বরে বলল, আপনি আমার সিট দখল করে বসে আছেন, এখন আবার আমার সাথে মিসবিহেভ করছেন। আপনার মতো অভদ্র মেয়ের জন্য আজকাল সব মেয়েদের অভদ্র বলা হয়। শুভ্রাও কম যায় না, বসা থেকে উঠে ব্যাক সিটে রেখে ঝগড়া করা শুরু করে দিল। ভাইরে ভাই, কে তুমি? ভালো মতো কথা বলতে পারেন না, আবার এখন আসছে অভদ্র বলতে। আপনি নিজেই তো মিনমিন গলায় মঙ্গল গ্রহের খেদমত করা চাকর প্রাণী, আমাকে আসছে বলতে আমি নাকি অভদ্র। যত সব। আজ কার মুখ দেখেছে ঘুম থেকে উঠেছি কে জানে। আপনি যার মুখ দেখে ঘুম থেকে ওঠেন, আগে আমার সিট আমাকে দিয়ে পরে ভাবতে থাকেন। উঠুন বলছি। এই সিট যে আপনার কোনো প্রমাণ আছে? কই, আমি তো সিটের গায়ে আপনার নাম দেখতে পাচ্ছি না। তাহলে এই সিট আপনার কি করে হলো? আমিও তো আপনার নাম খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি কেন বসেছেন? আজব অসভ্য ছিল তো আপনি। সিট খালি ছিল তাই এসে বসে পড়েছি। এখানে নাম থাকার কি কারণ? ধ্যাত, আপনি কি আমাকে এই সিট দিবেন না? একদমই না। ছেলেটি শুভ্রার সাথে কথায় না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে লাগলো। শুভ্রা আর চোখে ছেলেটিকে দেখছে আর মিটমিট করে হাসছে। আজকের সকালটা তার খারাপ যাওয়া সত্ত্বেও এখন ভালো যাচ্ছে। মনে মনে বিশ্ব জয়ের তৃপ্তি তার হাসি। তার শরীর ও মন আনন্দে আত্মহারা হয়ে উঠল। বাস থেকে নেমে কলেজের মাঠের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো শুভ্রা। হঠাৎই হাতে থাকা মুঠো ফোনটা বেজে উঠল। চোখ দুটো ছোট ছোট করে স্ক্রিনের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে ফোনটা রিসিভ করে বলল, আপনি এখন যে নাম্বারে ফোন দিয়েছেন সে এখন কলেজে পৌঁছে গিয়েছে। অনুগ্রহপূর্বক যদি কলেজ আসতে চান তাহলে পরের বাসে উঠে পড়ুন। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি। ধন্যবাদ। শুভ্রার ফোন কাটার আগেই তারিন বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, আমি প্রায় 1 ঘন্টা আগে কলেজ এসে পড়েছি। আপনার জন্য ওয়েট করতে করতে লাস্ট বাসে আগের বাসে আমি চলে এসেছি। আর কি যেন বলেছিলেন? ক্লাস শুরু হতে 30 মিনিট বাকি। ম্যাম, আপনার কি ফোন খারাপ নাকি মাথা খারাপ? তোর মাথা খারাপ। মাত্রই তো 10টা 10 বাজতে শুরু করেছে। ক্লাস তো 10টা 40-এ শুরু হয়। 10টা 10 নয় ম্যাম, 11টা 10 বাজতে চলেছে। তাড়াতাড়ি ক্লাসে চলে আসুন। ম্যাম এখনো আসি নাই। তারিন ফোন কেটে দিল। শুভ্রার চোখ এখন রসগোল্লার মতো হয়েছে। গতকাল শুক্রবার ছিল বিধায় ঘড়ির সময় 1 ঘন্টা কমিয়ে দিয়েছিল সে। এতক্ষণ তার মাথায় এই কথা আসে নাই। বাস্তব জগতে ফিরে আসার পর 1 মিনিটও দেরি না করে দ্রুত পা চালিয়ে ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। অনার্স ভর্তি বর্ষে এই নিয়ে সে 4র্থবার ক্লাস করছে। কিছুদিন আগেই কলেজের গণ্ডে পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হলো। প্রজাপতির রঙিন ডানার মতো তার স্বপ্নগুলোও খুব রঙিন। ছোট ছোট স্বপ্নগুলো এখন ধীরে ধীরে বড় হতে চলেছে।
পরিবারের ছোট মেয়ে হওয়ায় কোনো আবদার তার অপূরণ থাকেনি। ক্লাসরুম থেকে তারিনের সাথে বসে বাসের ঘটনাগুলো বলতে লাগলো। ক্লাসের ফাঁকে কথা বলার মজাটাই আলাদা। সামনে স্যার বা ম্যাম থাকবে, লেকচার দিচ্ছে, আর পিছনে বা মাঝে ম্যামের দিকে তাকিয়ে ফিস ফিস করে কথা বলা যাকে বলে আর কি। রোজা রেখে সামনে খাবার রাখার মতোই। যদি খাবার খেয়ে ফেলা যায় তাহলে তো আর রোজা হবে না। তেমনি স্যার বা ম্যাম দেখতে পেলে নানান ধরনের কথা ও প্রশ্ন ছুড়ে দিবে। ছেলেটি দেখতে কেমন রে? হ্যান্ডসাম আছে? ভালো করে দেখিনি। ঝগড়া করার সময় কি এইসব দেখা যায় যে ছেলেটি কিউট নাকি বোকা? তারিন দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না, এখন চুপচাপ ক্লাস কর, দয়া করে আমার মাথা খাবি না। শুভ্রা তারিনের কথা কর্ণপাত না করে এমন একটা ভাব নিল যেন এক্ষুনি তারিন তার সাথে বাজে বক বক করে তার পড়ার বিরক্ত করছিল। রোয়ান ক্যাম্পাসে বসে ছোট চিকন লাঠি দিয়ে বারবার দেওয়ালে বাড়ি দিচ্ছে। রাগে তার সমস্ত শরীর জ্বলছে। রোয়ানের বন্ধু সিফাত ও আবির বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু রোয়ান রাগের চোটে ঠিকমতো কথাই বলতে পারছে না। চোখের সাদা অংশটা লাল হয়ে যাচ্ছে রাগে। এত বড় সাহস আমার সাথে নাটক করে? মেয়ে মানুষ বলে কিছু করেনি। যদি ছেলে হতো তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলতাম। বেয়াদব, ফাজিল, অসভ্য, ঝগড়ুটে মেয়ে কোথাকার। মন চাচ্ছে আস্ত চিবিয়ে খেয়ে ফেলি। রোয়ানের কথা শুনে আবির বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, হাল আজিমুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। রোহান, তাড়াতাড়ি তওবা করো। মানুষ হয়ে অন্য মানুষকে চিবিয়ে খাওয়ার কথা বলছিস? কি সব রাক্ষসের মতো কথাবার্তা! ইয়াকসি। রোয়ান আবিরের দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে তাকালো। আবিরকে সিফাতের পিছনে লুকালো। রোয়ান চোখ বন্ধ করে বলল, জুতার বাড়ি খেতে না চাইলে ভাগ এইখান থেকে। এমনিতে এখন মারতে খুব ইচ্ছা করছে। বেশি ফাউল কথা বললে তোদেরকেই উড়াধুরা মারা শুরু করব। সিফাত আবিরের দিকে তাকিয়ে বলল, মার খাবি। আবির মাথা এদিক ওদিক হেলিয়ে বলল। না। সিফাত রোয়ানের কাঁধে হাত রেখে বলল, চল মাঠে যাই, ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যাবে। রোয়ানও সিফাতের কথায় রাজি হলো। তিন বন্ধু হেঁটে মাঠের দিকে যেতে লাগলো। আবির এই দিকে ঘোষণা দিচ্ছে, অফার চলছে, অফার। ফ্রিতে মার খাওয়ার অফার। কেউ যদি ফ্রিতে মার খেতে চান এক্ষুনি চলে আসুন। কোনো অপরাধ ছাড়াই খুব ভালো মার দেওয়া হবে। যোগাযোগ করার ঠিকানা আবির ফ্রেন্ড ফর ফ্রি মার। অফার অফার অফার, খাঁটি ক্ষুদ্রতম অফার। রোয়ান আবিরের কথায় হেসে দিল। আবির নিজের মাথার চুল টেনে বলল, রোহনের মতো ছেলেকে হাসানো যেই সেই ব্যাপার না, অনেক কষ্ট করতে হয়। তাকে যেহেতু হাসাতে পেরেছি, ইনশাল্লাহ হাসির কোনো অনুষ্ঠানে সবাইকে হাসাতে আমার 2 মিনিটও সময় লাগবে না। ভাবছি হাসিওয়ালা কোনো কোম্পানি বা মিরাকেলে চলে যাব, আর আমি শিওর জয়ী হয়ে ফিরব। কথাটা বলে ছোট্ট একটা ইটের টুকরা মাঠ থেকে কুড়িয়ে জোরে ছুঁড়ে মারল। শুভ্রা আর তারিন হেঁটে এই দিকেই আসছিল। ছোট ইটের টুকরাটি শুভ্রার মাথায় এসে পড়ল। আহ! মাঠ ভর্তি মানুষের সামনে চর নামক বস্তুটি গালে পড়ল। আবিরের এমন চর খাওয়ার অভ্যাস আছে, কিন্তু চরটা ভুলবশত আবিরের গালে না পড়ে রোয়ানের গালে পড়েছে। পরিবারের বড় ছেলে হিসাবে চর নামক বস্তুটি তার সাথে কোনোদিনই ঘটে নাই। গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে শুভ্রার দিকে তাকিয়ে আছে রোয়ান। অসভ্য, অভদ্র ছেলে কোথাকার। আমি বাসেই বুঝতে পেরেছি আপনি মানুষটা সুবিধার নয়। বাসে জায়গা পাননি, তাই এখন ইট মেরে রিভেঞ্জ নিচ্ছেন। আপনার নামে এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। শুভ্রা প্রিন্সিপালের স্যারের উদ্দেশ্যে যেতে নিলে রোয়ান রাগে খপ করে তার হাতটা ধরে ফেলে। এমনিতেই সে শুভ্রার প্রতি ভীষণ রেগে আছে, আর এখন সবার সামনে তাকে চড় মারতে আরও ভীষণ রেগে গিয়েছে। মেয়ে মানুষ বলে এখন শুভ্রা আর ছাড় পেল না। রিয়ার সবার সামনে শুভ্রার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল। রোয়ানের 5 আঙুলের ছাপ শুভ্রার ফর্সা গালে বসে গিয়েছে। শুভ্রা গালে হাত দিয়ে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল রোয়ানের মুখের ওপরে। অন্য কোনো সময় হলে হয়তো কান্না করে সাগর বানিয়ে ফেলতো, কিন্তু এখন তার কান্না করতে একদমই ইচ্ছা করছে না। অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্রা ভেবেছিল রোয়ান শান্ত ও ব্রোকা প্রকৃতির ছেলে, যা বলবে তাই করবে, কিন্তু এখন রোয়ানের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তারিন শুভ্রার গালে হাত রেখে রোয়ানকে উদ্দেশ্য করে বলল, আপনি ওকে থাপ্পড় কেন মেরেছেন?
নিজে দোষ করে অন্যের গায়ে হাত তুলতে খুব ভালো লাগে, তাই না? এক্ষুনি বিচার দেব প্রিন্সিপাল স্যারকে। নাম কি? শুভ্রা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারিন শুভ্রার হয়ে বলল, সাজিয়া আফরিন শুভ্রা। আপনার নাম কে জানতে চেয়েছে? আমি ওই বেয়াদব মেয়ের নাম জানতে চেয়েছি। তারিন কিছু বলতে যাবে তার আগেই শুভ্রা কান্না করতে শুরু করে দিল। আজকের মতো অপমান সে আর কোনো দিনই হয় নাই। কাঁদতে কাঁদতে বলল, সাজিয়া আফরিন শুভ্রা আমার নাম। আর শুনুন, আমি মোটেও বেয়াদব মেয়ে না। বেয়াদব ছেলে তো আপনি। কথা নেই বার্তা নেই ইট ছুঁড়ে মারেন যার তার গায়ে। পুলিশে দিব আপনাকে, বলবো আমাকে মার্ডার করতে আমার কলেজে এসেছে এই ছেলে। তখন বুঝবেন এই শুভ্রা কি। রোহান শুভ্রার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। ওয়াও, কি সুইট কথাবার্তা। শোনো, আমাকে পুলিশ বা প্রিন্সিপালের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি চাইলে আমি এক্ষুনি ওদের ডেকে আনতে পারি। আনবো কি? আশেপাশে মানুষগুলো তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। এই দেখে তারিন শুভ্রার কানে কানে বলল, এই শোন, এইখান থেকে চলে যাই। এই ছেলেকে দেখে মনে হচ্ছে পাওয়ারফুল ছেলে। আমরা বাজে বকে কিছু করতে পারবো না। এখন কিছু বললে পরে এতে বিপরীত কিছু হয়ে যাবে। তাছাড়া সবাই দেখছে। এইখানে দাঁড়িয়ে থেকে অপমানিত হওয়ার চেয়ে ক্যান্টিনে বসে খাবার খেয়ে পরে ক্লাস করা ভালো হবে। শুভ্রা তারিনের কথা শুনে রাজি হলো। রোহানের দিকে ঘৃণা চক্ষু দৃষ্টি তাকিয়ে তারিনের হাত ধরে যেতে নিলে পিছন থেকে রোহান ডেকে উঠল, মিস শুভ্রা, আমি কি তোমাকে যেতে বলেছি? শুভ্রা দাঁড়িয়ে রইল। রোহানের সাথে কথা বলার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই তার নেই। রোহান শুভ্রার মুখ থেকে ভালোভাবেই বুঝতে পারল। বোঝার পরেও মুখে দুষ্ট হাসি নিয়ে আবির আজ সিফাতকে বলল, গাইস, ফার্স্ট ইয়ারের কোনো র্যাগিং হয়েছিল? সিফাত মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভেবে ফোন বের করে এমনকি একটি ভাব নিচ্ছে, মনে হচ্ছে কোনো বড় ধরনের অফিসে কাজ করে অফিসের কোনো মিটিং কবে কখন কোন সময় হবে তার হিসাব ফাইলে রাখা, আবার দরকার হলে ফাইল থেকে বের করে সব ডিটেলসে অফিসের কর্মকর্তাকে বাধ্যতামূলক বলা। ফোন ঘাটাঘাটি করার পর ভ্রুজোড়া কুচকে মাথার চুল টেনে বলল, সরি রে, এবার ফার্স্ট ইয়ারে কোনো র্যাগিংই হয়নি। রোহান ঠোঁটের কোণায় দুষ্ট হাসি রেখে দিয়ে তারিনের দিকে প্রশ্ন ছুড়ে মারল, কোন ইয়ার? ফার্স্ট। শুভ্রা তারিনের হাতে চিমটি কেটে দ্রুত গতিতে বলল, আমরা দ্বিতীয় বর্ষে। রোহান আগেই বুঝতে পেরেছে শুভ্রা ফার্স্ট ইয়ারের, বিকজ শুভ্রা তাকে চিনে নাই। নতুনরা অবশ্যই চিনবে না, তবুও জিজ্ঞাসা করলো, কোন ডিপার্টমেন্ট? কত নম্বর রুমে ক্লাস করছো? ক্লাসের প্রধানকে? রোল কত? শুভ্রা এবার খুব বড় মুশকিলে পড়ে গেল। ডিপার্টমেন্টের নাম আর ক্লাসের প্রধানের বলতে পারলেও কত নম্বর ক্লাসে দ্বিতীয় বর্ষের ক্লাস হয় এটাই তার অজানা। শুভ্রা চুপ থাকা দেখে রোহান মনে মনে আরেকটা কুবুদ্ধি তৈরি করে নিল। এমনিতেই দোষ করেছো, তার উপর মিথ্যা। তোমার শাস্তি তো খুব জটিল হবে মিস শুভ্রা। এই সিফাত, আবির, বলতো এদের দুইজনকে কি শাস্তি দেওয়া যায়? আবির বলল, এদের দিয়ে ড্যান্স করালে কেমন হয়? ফ্রিতে বাদর নাচ দেখা যাবে। হা হা হা। রোহান ধমকে সুরে বলল, একদিন তোকে মারার জন্য আমার পায়ের দামি জুতোগুলো ছিঁড়তে হবে। সবসময় বাজে কথা মুখে লেগেই থাকে। সিফাত আবিরের মাথায় চড় মেরে বলল, ওর কথা বাদ দে। শোন, দোষ যেহেতু তোর সাথে করছে তাহলে তুই শাস্তি দে। রোহানের মনোযোগ সহকারে কিছুক্ষণ ভেবে বলল, তোমাদের দুজনের পা একসাথে বাঁধা হবে। 20 বার না থেমে দুইজন এই ভার্সিটির পুরো মাঠ, ক্যাম্পাস, ক্যান্টিন, এমনকি পুরো বিল্ডিংগুলোতে একবার যাবে আর একবার আসবে। মনে রাখবে, 20 বার। রোহানের কথা শুনে শুভ্রা মাঠে দাঁড়িয়ে পুরো ভার্সিটি চোখ বুলিয়ে নিল। 3 ঘন্টা ধরে হাঁটলেও 10 বার হয় কিনা বলা মুশকিল। শুভ্রা করুণ চোখে রোহানের দিকে তাকালো। শুভ্রাকে অনেকে বলেছে শুভ্রার চোখে নাকি জাদু আছে, কেউ তো চোখের দৃষ্টির দিকে তাকিয়ে বারণ করতে পারে না। আজ শুভ্রা পরীক্ষা করার জন্যই রোহানের দিকে তাকিয়ে বলল, কিভাবে সম্ভব 20 বার ভার্সিটি ঘোরা? শুভ্রার করুণ দৃষ্টিতে রোহানের পাথরের মতো মন গলাতে সক্ষম হলো না। রোহান তখন বলল, ওকে 25 বার দিলাম, তাড়াতাড়ি যাও। আবির 3টা রুমাল একত্রে বেঁধে তারিন আর শুভ্রার পা বেঁধে দিল। 2 বান্ধবী একে অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটা শুরু করলো। কেউ কেউ তাদের দুজনের এই দৃশ্য ফোনে বন্দি করেছে, কেউ বা হাসছে,
কেউ আর দুঃখও প্রকাশ করছে। তারিন এই অপমান সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়তে লাগলো। শুভ্রা নিজেও অনেকটা ভেঙে পড়েছে। সে ভাবছে আজ তার জন্যই তারিনের এই অবস্থার সৃষ্টি হয়েছে। 1 ঘন্টা 25 মিনিট হওয়ার পর রোয়ান লোক পাঠিয়ে শুভ্রা আর তারিনকে জানিয়েছে আর হাঁটতে হবে না। এতক্ষণ হাঁটার পর শরীর তাদের যায় যায় অবস্থা। একবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা আর একবার নিচে নামা, তাদের দুজনেরই পা অচল হবার উপক্রম। ধপ করে সিঁড়ির উপরে বসে পড়ল তারিন। আবির পাজি ছেলেটা অনেক শক্ত করে তাদের পা বেঁধেছে। তারিনের পা লাল হয়ে আছে। শুভ্রা হাঁটার পরে উষ্টা খেয়ে পা ছিলে ফেলেছে। খুব খারাপ এই ছেলে। মন চাচ্ছে চাইল্ডিশ কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করে গঙ্গা নদীতে ফেলে দিই। বজ্জাতে হাড্ডি। শুভ্রার কথা শুনে তারিন বলল, বোন, তুই এতক্ষণ হাঁটার পর কিভাবে এত কথা বলছিস? তুই মানুষ না রোবট? আমি আজ বাসায় যেতে পারবো না। তুই না চিকন হতে চাচ্ছিস? তাহলে তোর জন্য এই হাঁটা খুবই জরুরি। কয়েকদিন এইভাবে হাঁটলে চিকন হয়ে যাবি। হ্যাঁ, আমি প্রতিদিন এইভাবে হাঁটি আর কিছুদিন পর চিকনি চামেলি হয়ে বাতাসে উড়ে বেড়াই। এইটাই তো তুই চাস, তাই না? থাক, তোর সাথে কথা বললেই কথা বাড়বে। এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার পক্ষে আর হাঁটা সম্ভব নয়। যদি পারিস একটা গাড়ি নিয়ে আয়। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল, আসো বাবু, তোমায় কোলে নিয়ে বাসায় দিয়ে আসি। যত সব ঢং। শুয়ে আছে ঝিনুক। একটি হাত ঝিনুককে জড়িয়ে ধরেছে, অন্য হাতটি ঝিনুকের মাথায় বিলি কেটে দিচ্ছে। হাতটি ধীরে ধীরে ঝিনুকের ঘাড়ের কাছে এসে স্লাইড করছে। ঝিনুকের ঘুম ভেঙে গেল। এত রাতে তার রুমে কে এসেছে ভাবতেই ভয় পাচ্ছে ও। কিন্তু ঝিনুক বুঝতে পারছে এই মানুষটা কে। এই স্পর্শ তার অনেক আগে থেকেই চেনা। হঠাৎই ঘাড়ে নখের আঁচড় কাটলো লোকটি। ঝিনুক কান্নাজড়িত কণ্ঠে লোকটির দিকে তাকিয়ে জোরে চিৎকার দিল, আহা! তারিন ও রিয়ার চিৎকার শুনে পাশের রুম থেকে বর্ণ এসে ধমক দিয়ে বলল, এভাবে চিৎকার দিলে কেন? বাসায় কি ডাকাত পড়েছে? শুভ্রা তখন ঘুমমাখা কণ্ঠ নিয়ে রাগান্বিত স্বরে বলল, ভাইয়া, এই দুইটা মেয়ে হরর মুভি দেখছে। এখন যে ভূতের এন্ট্রি হয়েছে তাই দুইটা এইভাবে চেঁচাচ্ছে। ওদের চিল্লানো শুনে আমি ঘুম থেকে দাঁড়িয়ে পড়েছি। বর্ণ দেখল তারিন ও রিয়া এক একজন আরেকজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। শুভ্রা সোফার উপরে উঠে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। শুভ্রা, মিথ্যা বলবি না। তুই নিজেও তো ভীতু। ভয় পেয়ে সোফার ওপর উঠে দাঁড়িয়ে আছিস। এত যেহেতু ভয়, তাহলে দেখিস কেন এইসব হরর মুভি? শুভ্রা তখন বলল, হরর মুভি দেখতে ভালো লাগে। তাছাড়া আম্মু আব্বু বাসায় নেই। তুই তো বললি আজ বাসায় আসবি না, তাই তো আপু তারিনকে আজ আমাদের বাসায় থাকতে বলেছে। এখন দেখি তারিন আসার পরে তুইও চলে এসেছিস। আব্বু আম্মু বা আমি বাসায় থাকি আর নাই থাকি, এই জন্য কি হরর মুভি দেখতে হবে? রিয়া বর্ণের কথা শুনে বিরক্তি গলায় বলল, বলছি না ভালো লাগে। এখন যা, তুই ঘুমা কিন্তু। রিয়ার কথার মাঝে কিন্তু শব্দটি থাকার কারণে বর্ণ খুব ভালো করেই বুঝতে পারল কেন রিয়া কিন্তু বলেছে। আর বলতে হবে না। ভয়ে তো এখন একটা মুভিও দেখতে পারবি না। এখন আমাকে রাত জাগতে হবে আপনাদের জন্য? শুভ্রা, রিয়া ও তারিন মাথা দিয়ে হ্যাঁ বুঝালো। শুভ্রা তারিন ভাই বোন। বর্ণ সে হলো শুভ্রা আর রিয়ার আপন বড় ভাই। রিয়া হলো শুভ্রার বড় বোন। আদরিনী শুভ্রা ছোট থাকার বর্ণ আর রিয়া তাকে খুব ভালোবাসে। শুভ্রার আব্বু আম্মুরা তারা শুভ্রা দাদু বাড়ি গিয়েছে। সেই সুবাদে তারিনকে নিমন্ত্রণ করলো রিয়া। 3 জন মিলে হরর মুভি দেখেছে আর চিৎকার করছে। 3 মেয়ে চিৎকারে বেচারা বর্ণ তাদের সামনে টুল বসিয়ে বসে রইল। পরদিন সকালে বর্ণ নাস্তা এনে শুভ্রা, তারিন ও রিয়াকে দিল। শুভ্রা ও রিয়া নাস্তা করে রেডি হতে চলে গেল। তারিন বসে বসে খাচ্ছে। ওই কম খা, এমনিতেই মোটা হয়ে যাচ্ছিস। কিছুদিন পর তো তোকে পাওয়াই যাবে না, কেউ ফুটবল ভেবে নিয়ে যাবে। তুমি আমার খাবারে নজর দাও কেন ভাইয়া? খাবার মুখে দিয়ে তারিন বর্ণকে প্রশ্ন ছুড়ে দিল। তারিনের মুখে ভাইয়া ডাক শুনে বর্ণের ইচ্ছা করছে তারিনের মুখ চেপে ধরে স্কচ টেপ লাগিয়ে দিতে, কিন্তু সংকোচ থাকার জন্য পারছে না। তবু হালকা রাগ দেখিয়ে বলল, আরেকবার ভাইয়া ডাকলে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব। এখন যা, গিয়ে রেডি হয়ে কলেজে যা। পড়ালেখা না করলে আমার বাচ্চারা শিক্ষিত মা পাবে না। বর্ণের কথা তারিন এক কান দিয়ে শুনছে আর অন্য কান দিয়ে বের করছে। ও ওর মতো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে 3 জন মিলে ঘুরতে বের হলো। গতকালের ঘটনার জন্য লজ্জায় শুভ্রা আর তারিন কলেজে যাবে না, তাই রিয়াকে জোর করে নিয়ে গেল ঘোরার জন্য।
তিনজনের হাতে হাওয়াই মিঠাই আর পপকর্নের প্যাকেট। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রিয়া বয়ফ্রেন্ডের জন্য। 1 বছরের রিলেশন, কিন্তু এখনো অবধি শুভ্রার সাথে সরাসরি দেখা হয়নি রিয়ার বয়ফ্রেন্ডের। হাওয়াই মিঠাই মুখে দিয়ে শুভ্রা রিয়াকে জিজ্ঞাসা করলো, দুলাভাই কিন্তু মোটেও সুবিধাজনক নয়। 20 মিনিটের কথা বলে 10 মিনিট লাগিয়ে দিচ্ছে, তবুও আসার কোনো খবর দেখছি না। এইরকম কেয়ারলেস ছেলেকে কিভাবে পছন্দ করলি তুই আপু? শুভ্রার সাথে তাল মিলিয়ে তারিনও বলা শুরু করলো, ঠিক ঠিক, দুলাভাই কিন্তু মোটেও ভালো কাজ করছে না। শালিকাদের এইভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করাচ্ছে, এই দুলাভাই চাই না। রিয়া কিছু বলার আগেই একজন ছেলে হাঁপাতে হাঁপাতে এসে বলল, হ্যালো রিয়া, সরি দেরি করে আসার জন্য। ছেলেটির মুখের দিকে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। এই প্রথম কোনো ছেলে দেখে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। ছেলেটি দেখতে শ্যামলা, হাইট এত বেশি না, বাট চোখগুলো বড্ড সুন্দর। ভাষা ভাষা চোখগুলোতে এক অদ্ভুত ক্ষমতা আছে। শুভ্রার মনে হয় কিন্তু তার বোন রিয়ার সাথে ছেলেটিকে একটুও মানায় না। রিয়া যে প্রকৃতির মেয়ে, সে কিভাবে এমন একটা ছেলেকে পছন্দ করলো শুভ্রা বুঝতে পারছে না। রিয়া শুভ্রার চোখে দেখে আন্দাজ করতে পারল কিছুটা। শুভ্রার ভুল ধারণাগুলি রিয়া ভেঙে দেওয়ার জন্য শুভ্রাকে প্রশ্ন করলো, আচ্ছা শুভ্রা, বলতো ভালোবাসা কি? একজন মানুষ কিভাবে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়? ভালোবাসা কি রূপ দেখে হয় নাকি মন দেখে হয়? রিয়ার কথায় শুভ্রা উল্টো জবাব দিয়ে বলল, জীবনে তো প্রেমই করলাম না, আবার ভালোবাসার কি বুঝবো? তবুও মনে যা আসে বল না। প্রেম ভালোবাসা নিয়ে তোর চিন্তা ভাবনা কেমন জানা দরকার। রাস্তার ধারে 4 জন দাঁড়িয়ে কথা বলছে, 3 জন মেয়ে, 1 জন ছেলে। আশেপাশে মানুষগুলো বারবার আর চোখে দেখছে। 4 জন ব্যক্তি সেদিকে নজর না দিয়ে তাদের মতোই কথায় ব্যস্ত। শুভ্রা রিয়ার প্রশ্নের উত্তর যেভাবে দিল তা শুনে রিয়ার বয়ফ্রেন্ড ইখান হেসে দিল। উত্তরটি ছিল, ভালোবাসা হচ্ছে চায়না কোম্পানির মতো, যা টিকলে অনেক দিন আর না টিকলে 2 দিনও না। ভালোবাসা হচ্ছে প্রতিদিন প্রেমিক প্রেমিকা প্যাচাল পাড়া, প্রেমিকের উক্তি, ওই ছেলের সাথে কেন কথা বলছো, আর কথা বলবে না, কোনো চাচাতো মামাতো ভাইয়ের সাথে কথা বলবা না, কারোর কত কিছু। আর প্রেমিকার উক্তি, ওই মেয়ে কেন তোমার পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছে, কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুমাবে, এসব আজাইরা কথাবার্তা বলা। প্রেম হলো প্রেমিকের অসুখ হলে প্রেমিকার হাম্মি দেওয়ার মতো, অসুখ ভালো হয়ে যাওয়া। প্রেম ভালোবাসা মানে সারা রাত আজাইরা কথা বলে সাধের ঘুম জলে ভাসিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো স্কুল ফাঁকি, কলেজ ফাঁকি দিয়ে এইখানে ওইখানে ঘুরে ফেরা আর বাসায় 1000টা মিথ্যে কথা বলা। প্রেম ভালোবাসা হলো জানু, বাবু, সোনা, লোহা, তামা ইত্যাদি ইত্যাদি নামে ডাকা। প্রেম ভালোবাসা মানে তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব, তোমাকে ছাড়া অন্য কারোর হতে পারবো না, এমনকি আমি নিজেকে অন্য কারোর ভাবতে পারবো না। কিন্তু ঠিকই কিছুদিন পরে দেখা যায় প্রেমিকা অন্যজনের হয়ে গেছে আর প্রেমিক আবারও নতুন কাউকে খুঁজছে। প্রেম ভালোবাসা হলো আপনজনকে ফাঁকি দিয়ে অন্যজনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো বাবা মাকে কষ্ট দেওয়া। আর এখন প্রেম মানে ও মাগো টুরু লাভের মতো হাস্যকর ডায়লগ, এইসব ব্লা ব্লা ব্লা। ইখান শুভ্রার কথা শুনে বলল, রিয়া, তোমার বোনের কথা শুনে এখন আমার মাথা ঘুরছে। সবাই যদি ওর মতন ভাবতো, তাইলে লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট এই পৃথিবীতে এত কীর্তিমান হতো না। সবাই প্রেম ভালোবাসা ছাড়াই নামডাক হয়ে যেত। ভুল তো কিছু বলি নাই ভাইয়া, আমি প্রেম ভালোবাসা যা মনে করি তাই বলছি, এটা আমার মনের কথা। রিয়া তখন তারিনের দিকে একই প্রশ্ন ছুড়ে দিল। তারিন তখন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, প্রেম ভালোবাসা যখন আসে তখন হৃদয়ের স্পন্দন বেড়ে যায়, বুক ধোক ধোক শব্দ করে, নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করে, একদম বিমানের থেকেও ফাস্ট। তখন ভালোবাসার মানুষের সামনে যেতে লজ্জা করে, পুরো মুখ লাল টমেটো হয়ে যায়, ধমকা বাতাস আসে আর চুল উড়িয়ে দিতে শুরু করে। পরে দুজন দুজনের চোখের দিকে তাকায় আর হারিয়ে যায়। এমন কিছু পড়েছিলাম গল্পে, আবার স্টার জলসা বা স্টার প্লাস নাটকগুলোতেও দেখেছিলাম এমন হয়। হিরো হিরোইন 2 জন মাইল দূর থাকলেও বুঝতে পারি কে কোথায় আছে। ইখানের কাছে তারিন ও শুভ্রার কথাগুলো বড্ড ভালো লাগলো। মেয়ে দুইটা বড় হলেও স্বভাব চরিত্রে এখন বাচ্চাই আছে। ইখান তখন সবাইকে উদ্দেশ্য করে বলল। রিয়া, শুভ্রা আর তারিন সায় দিল ইখানের কথায়। রিয়া তখন ইখানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমরা কোথাও বসে কথা বলি। রিয়ার কথা শেষ হতে ইখান বলে সবাই চুপ করে রইলেও ইখান আবারও বলে, ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। ভালোবাসা মানে দূরে থেকেও কাছে থাকার অনুভব করা। ভালোবাসা মানে কমিটমেন্ট।
একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা। কখনো প্রিয় মানুষটির প্রতি অশুভ আচরণ না করা, ক্ষতি না চাওয়া, সুখে দুঃখে সবসময় পাশে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেয়ার নামই ভালোবাসা। এই ভালোবাসা কালের মতো পরিবর্তন হবে না, সব সময় একই থাকবে। তবে এই ভালোবাসা শুধু ভালোবাসা দিবসের জন্য নয়, সারা জীবনের জন্য। সুখে দুঃখে সবসময় ভালোবাসা, মায়া দেখানো, কখনো বা আদর দেখানো, আবার কখনো শাসন করা। ভালোবাসা মনের একটি অনুভূতি। এই অনুভূতিটা কেউ দেখতে পায় না, অনুভব করে বুঝে নিতে হয়। এই ভালোবাসা শুধু মানুষে নয়, সব জীব ও জড়ের প্রতিও হতে পারে। তবে জীব জড়ের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয় তা হলো মনুষ্যত্ব। কিন্তু একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা থাকতে হবে নিখুঁত, যেখানে থাকবে সম্মানবোধ, কোনো প্রতারণা থাকবে না। আমি মনে করি ভালোবাসা একদিনের জন্য নয়, একদিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছুই নেই। প্রতিনিয়ত ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়। কিন্তু এখন ভালোবাসা, প্রেম ইত্যাদি নামে অনেকেই এর খারাপ প্রভাব করছে। তা কিন্তু আসলে ভালোবাসা না, তা হলো চাহিদা, যা সমাজকে খারাপ করছে। শুভ্র হয়তো সেই ভালোবাসার কারণে এখন প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, সেইটাকে চায় না, কোম্পানি নামে বলে। কিন্তু প্রেম ভালোবাসার মাঝেও পার্থক্য আছে। ভালোবাসতে হলে কখনো রূপ দেখে ভালোবাসা ঠিক না। খাঁটি মন ও বিশ্বাসের যোগ্য এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে নেওয়া উচিত। রিয়ার কথা শেষ হতে ইক্কান বলে, ডোন্ট মাইন্ড, আমি শুভ্রাকে কিছু বলতে চাই। সবাই চুপ করে রইলেও ইক্কান আবারও বলে, রিয়া, আমাকে কেন পছন্দ করেছো? আমার মাঝে এমন কিছুই নেই যা একজন মেয়ের ভালোবাসা পেতে পারে, কিন্তু আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। রিয়া, তুমি বলতে পারো? ইক্কানের কথা শুনে শুভ্রা মাথা নিচু করে ফেলল। রিয়া তখন বলল, আমি যেমন মেয়ে, আমার জন্য সুন্দর হ্যান্ডসাম বড়লোক ছেলের অভাব পড়বে না, কিন্তু ভালো একটা মনের খুব অভাব পড়বে। কিছুদিন আগে ফেসবুক জুড়ে ট্রোল হলো, দেখলি না? স্বামী তার স্ত্রীকে খুন করেছে, মনে আছে? প্রথমে আমি তোকে শুধু ছেলেটির ছবি দেখিয়েছিলাম, তুই তো দেখার সাথে সাথে ক্রাশ খেয়ে বসেছিলি। যখন বললাম ছেলেটা খুনি, তখন কি বলেছিলি মনে আছে তোর? শুভ্রা উত্তর দিল, বলেছিলাম সুন্দর মুখের আড়ালে শয়তান লুকিয়ে থাকে, কিন্তু এই বলে সব সুন্দর ছেলেরা কি খারাপ? আরে গাধি, সবাই খারাপ হতে যাবে কেন? কালো ফর্সা, লম্বা খাটো, চিকন ও মোটা, সবার মাঝেই খারাপ ভালো আছে। কিন্তু আজকাল ছেলে মেয়ে ফর্সা বা হ্যান্ডসাম, কিউট বা হট লুকিং না হলেও মুখ ফিরিয়ে নেয়। এটা খুব অন্যায়। চেহারা সৌন্দর্য মহান আল্লাহ তাআলা দান করেছেন, হে নিয়ে অহংকার বা কষ্ট পাওয়ার অধিকার কারণেই। আল্লাহ তাআলা বুঝে শুনে সবাইকে তৈরি করেছেন। তার মানে ভালোবাসতে হলে সুন্দর কালো না দেখে ভালো মানুষ অনুযায়ী ভালোবাসতে হবে? হেই তো লক্ষ্মী বোন আমার, কি সুন্দর বুঝে গেল। শুভ্রা ইক্কানের কাছে সরি বলল। ইক্কান মজার ছলে সব উড়িয়ে দিল। চারজন মিলে অনেক ঘোরাঘুরি করে বিকালে বাসায় চলে গেল। বর্ণ রাতে রিয়া আর শুভ্রার সাথে বসে আড্ডা দিচ্ছে। আড্ডার মূল কারণ তারিন সম্পর্কে কিছু জানতে পারা, তারিনের ব্যাপারে কিছু বলা। শুভ্রা খাটের মাথায় বালিশ লম্বা করে দিয়ে অর্ধেক শুয়ে থাকা অবস্থায় বই পড়ছে। রিয়া চেয়ারের উপরে পা তুলে পড়ছে। বর্ণের কথা শুভ্রা ও রিয়া পড়া থেকে অমনোযোগী হয়ে বর্ণের কথায় মনোযোগ দিল। শুভ্রা, তারিনের কি রিলেশন আছে? শুভ্রা চেয়ারায় বিরক্তি ভাব এনে বলল, প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না আমার। তারিনের রিলেশন থাকুক আর না থাকুক তোর কি? ও আচ্ছা, তার মানে নেই। এইভাবে রেগে যাচ্ছিস কেন আজব? ফাজিল পোলা সবসময় এক কথা শুনতে কার ভালো লাগে? আচ্ছা তোর কি খারাপ লাগে না এক কথার প্রতিদিন রিপিট করা? রিয়ার কথার ভাবনা ক্ষীণ ভঙ্গিতে উত্তর দিল বর্ণ। বিরক্ত লাগলে কি আর জিজ্ঞেস করতাম? আচ্ছা তোরা পড়ালেখা কর, আমার কাজ আছে, আমি যাচ্ছি। বর্ণ রুম থেকে বের হওয়ার সাথে সাথে শুভ্রা দৌড়ে দরজা লাগিয়ে দিল। রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করলো, এই ছেলেকে বিশ্বাস নেই, কখন কিভাবে চলে আসতে পারে জানতেও পারবো না। যাই বলিস, শুভ ভাইয়া কিন্তু তারিনকে খুব লাভ করে। ভাইয়া শেষমেশ এই পেতনিকে পছন্দ করলো? পৃথিবীতে মেয়ের কি খুব অভাব ছিল, বুঝলি রে আপু? ফাইজলামো বাদ দিয়ে পড়তে বস। রুমের ভেতরে একা একা পায়চারি করছে রোয়ান। কিছুক্ষণ আগে বাবার অনেক গালি খেয়ে পেট ভরে গেছে ওর। এই কথাটা মানুষ যাকে রোয়ান বাঘের মতো ভয় পায় পায়চারি করছে আর হাত কামড় দিচ্ছে। যখন খুব টেনশনে থাকে রোয়ান তখন এই কাজটা করে। সে চিন্তার কারণে রোয়ান তার বাবাকে বলেছিল সে ঘুরতে যাবে, টাকা দেওয়ার জন্য কিছু।
রোহানের বাবা টাকা দিতে নারাজ, সেজন্য টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে তার। হঠাৎই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এঁটে নিল রোহান। পরদিন বাড়ি থেকে পালিয়ে দৌড়ে রাস্তার মোড়ে যাচ্ছে রোহান। ভোর সকালে বাসায় কাউকে কিছু না বলে পালিয়েছে সে। হাতে একটা লাগেজ, রাস্তার ধারে এসেই লাগেজটা রাস্তায় রেখে ওর বন্ধু আবিরকে ফোন দিল। আব্বে হালা, তাড়াতাড়ি আয়, আমার আব্বা এক্ষুনি চলে আসবে, পরে আর আমার ঘুরতে যাওয়া হবে না। ফোনের ওপাশ থেকে ঘুমমাকা কণ্ঠে আবির পড়ল। সরি, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তা এখন বন্ধ আছে, কিছুক্ষণ পর কল করুন, ধন্যবাদ। আবিরের বাচ্চা, একবার খালি তোর সামনে পাই তাহলে আমার জুতা তোর গাল মনে রাখিস। শালা তাড়াতাড়ি আয় বলছি, 10 মিনিটের ভিতর না আসলে তোরে খুন করব বলে দিলাম। খুনের হুমকি পেয়ে ঘুম থেকে উঠে বসে ফোন নাম্বার চেক করলো। রোহানের ফোন নাম্বারটা দেখে ভয়ে ঢোক গিলে পড়ল। এই শোন শোন রোহান। আবির কিছু বলতে যাবেই রোহান ফোন কেটে দিল। এত ভোরে মানুষজন রাস্তায় কমই পাওয়া যায়, তাই রোহান মেয়েদের মাস্ক মাথায় পেঁচিয়ে টঙের দোকানের সাথে বসার যে জায়গাগুলোতে বসে রইল। পালিয়ে আসার সময় যখনই ব্যাগ গুছাচ্ছিল তখনই স্কার্ফটা চোখে পড়ে। এই স্কার্ফ শুভ্রার। বাস থেকে নামার সময় ভুল চক্করে স্কার্ফ ফেলে চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে স্কার্ফ একদম নতুন, মাত্র কিনে এনেছে। শুভ্রার সেই স্কার্ফ এখন রোহানের মাথায় দিয়ে বসে আছে। আবিরের বাচ্চা, যদি 10 মিনিটে না আসিস তাহলে আজ জুতা পেটা করবো তোকে। রোহান ঘড়ির দিকে তাকিয়ে গজগজ করতে নিজের পায়ের দিকে তাকালো। ও গড, এটা কি করলাম আমি? পালানোর জন্য শেষমেশ 2টা 2 কালারের জুতা পরে আসলাম। এখন যদি রাস্তায় আমায় কেউ দেখে নির্ঘাত পাগল ভাববে। সব দোষ আমার আব্বার। বলছি ঘুরতে যাব, কিন্তু দিবে না, তাই তো পালিয়ে আসছি। এখন যখন বাসা থেকে টাকা ও ছেলে কাউকেই খুঁজে পাবে না, তখন দেখব কাকে এত শাসন ও বকা দেয় আব্বু। আবিরের জন্য ওয়েট করছে রোহান। 27 মিনিট পর আবির গাড়ি থেকে গাড়ি এসে হাজির। তাড়াতাড়ি গাড়িতে উঠে আবিরকে বলল ব্যাগ গাড়িতে ওঠাতে। আমি কি তোর চাকর নাকি, যখন যা বলবি সব শুনবো? দোস্ত দেখ, 2 কালারের জুতো পরে আসছি, প্লিজ ব্যাগ উঠিয়ে গাড়ি স্টার্ট দে। সিফাতের কাছে যাওয়ার আগে শপিং মলে যেতে হবে। জুতো না কিনলে মান সম্মান আর কিছুই থাকবে না। আবির ব্যাগপত্র গাড়িতে তুলে